আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে বোর্ডের লেখা দেখে বুঝতে পারছো যে 8.1-এর 8 নম্বর এক্সট্রাটা গত ক্লাসে আমরা করতে পারিনি সময়ের অভাবে। তো গত ক্লাসে ওটা করার কথা ছিল কিন্তু আমরা পারিনি। তো আজকে আমি প্রথমে আগে অনুশীলন 8.1-এর 8 নম্বর এক্সট্রাটা করবো। আর বাকি যেগুলো হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কগুলো তো গ্রুপে পোস্ট করে আছে, বাকিরা অবশ্যই মিলাই নিয়েছ আশা করি। তো 8 নম্বরটা শেষ করার পরে 8 নম্বর এক্সট্রাটা বাকি আছে 8.1, ওটা শেষ করার পর 8.1 শেষ হবে আমাদের। আর এরপরে আমি গত 20টা আলোচনা করব এবং এর মাধ্যমে হয়তো সময় শেষ হয়ে যাবে, ক্লাসের সময় এর বেশি সময় পাবো বলে মনে হয় না। তো ঠিক আছে, শুরু করা যায়। প্রথমেই আমি আগে চিত্রটা আঁকে নিচ্ছি। এটা একটা সৃজনশীল কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 8.1 থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এটা কিন্তু তার একটা মানে নমুনা কোশ্চেনও বলতে পারো। 8.1 থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে তার একটা নমুনা কোশ্চেনও এটাকে বলতে পারো যে এই ধরনের সৃজনশীল কোশ্চেন হতে পারে এখান থেকে। তো আগে চিত্রটা আঁকে নাও, চিত্রটা আগে আঁকে নাও। বক্রতল পৃষ্ঠবৃত্তে পিএস হলো ব্যাস, বৃত্তের কেন্দ্র হলো ও আর পিএস হলো ব্যাস, পিকিউ একটা জ্যাম আর ও থেকে পিকিউ এর উপর ও আর হচ্ছে লম্ব। 8 নম্বর তাহলে যা হলো পিএস, যাটা হলো পিএস, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র হলো ও আর ও আর হচ্ছে লম্ব, ও আর লম্ব, পিকিউ সমান এক্স, ও আর লম্ব, এটা হচ্ছে লম্ব। এরপরে ও কিউ যোগ করে দাও, এই হলো চিত্র। বইতে আছে, বই থেকে চিত্রটা আঁকে নিলাম। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে যে পিকিউ সমান এক্স, পিকিউ সমান হলো এক্স, পিকিউ হলো এক্স আর ও আর লম্ব এবি, ও আর লম্ব হলো এবি। আমাদের ক নম্বরের কোশ্চেনটাতে কি চাইছে, কিউ ও এস কোণের পরিমাণ কত, কিউ ও এস, কিউ ও এস কোণের পরিমাণটা কত এটা চাইছে ক নম্বর। আরো একটু তথ্য আছে এখানে, ও কিউ আর কোণ হলো 30 ডিগ্রি, এই কোণটা হলো 30, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, ও কিউ আর কোণ দেওয়া আছে হলো 30 ডিগ্রি। তো যা যা দেওয়া আছে আমরা লিখলাম। এবার ক নম্বর কোশ্চেনে যাই যে কিউ ও এস কোণের মানটা আমি কিভাবে বের করব, কিউ ও এস কোণের মানটা আমি কিভাবে বের করব। দেখো আমি যদি এই ত্রিভুজটা নিই ওপি কিউ, এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু কিউ ও এস, আর আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে বিপরীতে যে দুটো অন্তঃস্থ কোণ থাকলো এদের সমষ্টির সমান হচ্ছে কিউ ও এস কোণ। এর মধ্যে আবার একটা কোণ কিন্তু জানা আছে, এদের মধ্যে একটা কোণ জানা আছে, এই কোণটা আমার জানা আছে। তো এই কোণটা জানা আছে, আমি যদি তাহলে এই কোণটাকে বের করতে পারি, আমি যদি এই কোণটাকে বের করতে পারি তাহলেই কিন্তু আমি কিউ ও এস কোণটা পেয়ে যাবো, কারণ কিউ ও এস কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফলের সমান। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির
সমান। এর মধ্যে যেহেতু একটা জানা আছে, আরেকটা বের করতে পারলে আমার এই কোণটা বের হয়ে যাবে। এখন এটা আমি কিভাবে বের করব? ত্রিভুজ OPQ ত্রিভুজের OP সমান OQ, OP সমান OQ কেন সমান? তারা একই বৃত্তের ব্যাসার্ধ, OP আর OQ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন ত্রিভুজের, যখন কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, ওই বাহুদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে OPQ কোণ, এই যে OPQ কোণ সমান OQP কোণ, OQP কোণ, OPQ সমান OQP, এই কোণ দুটো সমান। কিন্তু এটার পরিমাণ তো দেওয়াই আছে, এখানে তো চিত্র অনুযায়ী OQP কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, চিত্র অনুযায়ী OQP কোণ সমান 30 ডিগ্রি, চিত্রে বলে দিচ্ছে যে OQP 30, তাহলে OQP সমান যেহেতু OPQ, তার অতএব OPQ কোণ সমানও হচ্ছে 30 ডিগ্রি। আর ত্রিভুজ OPQ এর বহিস্থ QoS কোণ, OPQ ত্রিভুজের বহিস্থ QoS কোণ সমান বিপরীত অন্তঃস্থ OPQ প্লাস OQP। ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীতে যে অন্তঃস্থ কোণ দুটো থাকে তার সমষ্টির সমান। এর আগে দেখাইছি তোমাদেরকে যে এটা যদি বহিস্থ কোণ হয়, এটা হচ্ছে অন্তঃস্থ কোণ, এইটা হলো অন্তঃস্থ কোণ, অর্থাৎ POR টা হচ্ছে এখানে অন্তঃস্থ কোণ, POR টা হলো এখানে অন্তঃস্থ কোণ, আর QoS টা হলো বহিস্থ কোণ। তাহলে বিপরীতে যে দুটো অন্তঃস্থ কোণ থাকলো সেই দুটো হচ্ছে OPQ এবং OQR, এদের সমষ্টির সমান। তো মান দুটো বসাও, 30 প্লাস 30 সমান হলো 60, ঠিক আছে, সমান হলো 60, কারণ QoS কোণের মানটা বের করতে বলা হয়েছে। এখানে QoS কোণের মানটা বের করা হয়েছে। বোঝা গেল কিনা একটু জানাও, বোঝা গেল কিনা জানাও, না বুঝলে কোন লাইনটা বোঝেনি সেটাও জানাও। হ্যাঁ, আমি ভালো আছি। দেখো বুঝলে কিনা জানো। আমরা খ নম্বর কোশ্চেনে যাব, তার আগে কটা বোঝা গেছে কিনা জানো। কত বলছে, প্রমাণ করে যে PS যা বৃত্তটির বৃহত্তম যা। বোঝা গেছে না? আচ্ছা, ওকে, ঠিক আছে। একটু খ নম্বর প্রশ্নটা দিকে মনোযোগী হও। এখানে বলছে যে প্রমাণ করো যে PS যা বৃত্তটির বৃহত্তম যা। প্রমাণ করো যে PS যা বৃত্তটির বৃহত্তম যা, PS যা বৃত্তটির বৃহত্তম যা। লাস্ট পার্ট বলতে এটা আবার বোঝাবো, এই তো। আচ্ছা, লাস্ট পার্ট হলো, আবার একটু মনোযোগ দিয়ে শোনো। ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীতে যে দুটো অন্তঃস্থ কোণ থাকে সেই দুটো কোণের সমষ্টির সমান হয়। আমি একটু একে দেখাই, দেখো। ধরো এই একটা ত্রিভুজ, ABC একটা হলো ত্রিভুজ। এখন এর যদি আমি BC বাহুকে বর্ধিত করে নিয়ে যাই, যে কোনো বাহুকে আমি বর্ধিত করতে পারি, আমি AC কে বর্ধিত করতে পারি, আমি AB কে বর্ধিত করতে পারি, যে কোনোটাকে। একটা বাহুকে বর্ধিত করলে বাহিরে যে কোণটা উৎপন্ন হলো, এটা ক্লাস 7 একটা অনুসিদ্ধান্ত, ক্লাস 7 করে আসছে। তোমরা প্রথমে খেয়াল করে দেখো, ক্লাস 7 9.1 অনুশীলনের 1 আর 2 এ দুটো অনুসিদ্ধান্ত ছিল। হ্যাঁ, একটা হলো যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান,
2 নম্বর অনুসিদ্ধান্তটা ছিল যে বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। তো এই যে এটা হলো বহিস্থ কোণ, এই কোণটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। আর এটা যখন বহিস্থ কোণ, তাহলে এই কোণটা হলো অন্তস্থ কোণ, মানে বাহিরের আর ভিতরে। অন্তস্থ মানে কি? ভিতরে। হ্যাঁ, অন্তস্থ কোণ, এই কোণটা হলো অন্তস্থ কোণ। তাহলে এটা অন্তস্থ, এটা বহিস্থ। তাহলে তার বিপরীতে যে দুটো অন্তস্থ থাকবে, এই দুটো হলো বিপরীত অন্তস্থ। এই যে এ কোণ প্লাস বি কোণ, অর্থাৎ এসি ডি কোণটা হচ্ছে এ কোণ আর বি কোণের যোগফলের সমান। এখানেও আমরা ওটাই করেছি। এই যে কিউ ও এস কোণ, এটা হলো বহিস্থ কোণ। ত্রিভুজ ওপি কিউ এ, ত্রিভুজ ওপি কিউ বহিস্থ কোণ। তাহলে বিপরীত অন্তস্থ থাকবে এই একটা, এই একটা, এই দুটোর যোগফল হচ্ছে কিউ এস। ঠিক আছে? আচ্ছা, এবার খ নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। খ নম্বর প্রশ্ন যাচ্ছি। হ্যাঁ, এখন বুঝতে পারছো না? আচ্ছা, ওকে, গুড। খ নম্বর প্রশ্ন, তোমাদের হোমওয়ার্ক পাঠানোর হারটা কেন যেন কমে গেছে। শুধু একটা খাতা পোস্ট করে বলে তোমরা হোমওয়ার্ক পাঠাচ্ছ না নাকি? আমি বুঝতে পারছি না। তোমরা পাঠাবে। আমি তো চেক করি, আমি তো সবগুলোই চেক করি, তাই না? গ্রুপের সবগুলো হয়তো পোস্ট দিই না। হ্যাঁ, আমি তো বারবার বলছি সেটা, যে গ্রুপের সবগুলো পোস্ট দেওয়ার দরকার কি? একটা খাতা যদি একদম ঠিক থাকে, সেই একটা খাতা পাঠালেই তো হলো। কিন্তু তোমরা যেটা পাঠাও সেটা তো আমি দেখি, এবং যদি কোনো ভুল থাকে আমি তো কমেন্ট সেকশনে লিখে দিই। যে তোমার কোন জায়গাটা ভুল আছে সেটা আমি কমেন্টসে লিখে দিই। হ্যাঁ, কাজে তোমরা হোমওয়ার্ক পাঠাবে। আচ্ছা, এবার খ নম্বর প্রশ্নটা পড়ো। দেখো, প্রমাণ করে যে পিএস জ্যা বৃত্তটির বৃহত্তম জ্যা। প্রমাণ করে যে পিএস জ্যা বৃত্তটির বৃহত্তম জ্যা। এর মানেটা কি? পিএসটা কি? এখানে পিএসটা হলো ব্যাস। এখানে পিএসটা হলো ব্যাস। অর্থাৎ এখানে যে কথাটা আসলে বলা হচ্ছে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা অলরেডি আমাদের করা হয়ে গেছে। পেজ নাম্বার 155, অনুসিদ্ধান্ত 3। এটা ক্লাস 8এও ছিল, এটাও করে আসছে তোমরা। পেজ 155, অনুসিদ্ধান্ত 3, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে আমরা অযথাই খ নাম্বারটা করে সময় নষ্ট না করি, কারণ এটা তো আমরা ইতিমধ্যে করেই ফেলছি, তাই না? এই করা জিনিসটা আবার করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি খ কিন্তু করছি না, আমি গ নাম্বারে চলে যাচ্ছি। আচ্ছা, কত বলছে? ও আর সমান x/2 -2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় কর। তাহলে গ নম্বর দেওয়া আছে ও আর সমান x/2 -2 সেন্টিমিটার। ও আর এর মানটা দিয়ে রাখছে x/2 -2 সেন্টিমিটার। আর বের করতে বলছে কি? বের করতে বলছে x এর মানটা বের করো। ও আর সমান যদি x/2 -2 সেন্টিমিটার হয়, তাহলে x এর মানটা বের করতে বলছে। এখন আমি কিভাবে x এর মানটা বের করতে পারি? দেখো, আমরা কথা উপাদেশ 17তে মনে হয়, হ্যাঁ, যে কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, না 17 বিপরীত উপাদানটা, বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। 17তে বলা হয়েছিল যে বৃত্তের কোন জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। আর ওর বিপরীত উপাদে ঠিক ওর উল্টা কথা বলা হয়েছে, যে কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর ও আরটা হচ্ছে লম্ব। তাহলে যেহেতু এখানে ও আর লম্ব পি কিউ বলেই দিচ্ছে, তো ও আর যেহেতু পি কিউ এর উপর লম্ব, তাহলে ও আর পি কিউ কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ পি আর সমান আর কিউ। তো কথাগুলো লিখেই দিই, যে আমরা জানি
আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমি কথাগুলো লিখেই দিলাম, যদি আমার সাইড নোট হিসেবেও তুমি ব্যবহার করতে পারো, না লিখলেও অসুবিধা নেই। বৃত্তের কেন্দ্র থেকে এগুলো যত লিখবে তত তোমার জ্যামিতিটা বুঝতে সুবিধা হবে। কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু ও আর লম্ব PQ, যেহেতু ও আর লম্ব হলো PQ, ও আর লম্ব PQ, অতএব PR সমান RQ সমান PQ বাই হলো 2। PR সমান RQ এবং এরা প্রত্যেকেই PQ এর অর্ধেক, কিন্তু দেওয়া আছে তো PQ ইকুয়াল X, তাহলে এই মানটা হচ্ছে X বাই 2, এই মানটা হলো X বাই 2। তাহলে PR সমান X বাই 2, RQ সমান X বাই 2, আর OR তো জানাই আছে। এখন tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। tan থিটা সমান ত্রিভুজ ORQ হতে পায়, ত্রিভুজ ORQ হতে পায় tan 30 ডিগ্রি। যখন আমি এই কোণটাকে নিচ্ছি তার বিপরীত বাহু OR, এটা হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহু RQটা হলো ভূমি। তাহলে tan সমান লম্ব বাই ভূমি, তার মানে OR বাই হলো RQ, OR বাই হলো RQ। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। OR টা মান তো দেওয়া আছে, ওই যে দেওয়া আছে x বাই 2 মাইনাস 2, RQ এই যে কত পাইছি, RQ টা হলো x বাই 2, 1/√3 সমান উপরে লসাগু হলো 2, তাহলে হচ্ছে x মাইনাস 4 আর নিচে হলো x বাই 2, 1/√3 সমান x মাইনাস 4/2 গুণন 2/x, 2/x, এই যে 2টা উপরে গেলে x টা নিচে আসলো, বা 1/√3 ইকুয়াল উপরে হচ্ছে 2x মাইনাস 8 আর নিচে হলো 2x। এবার আর গুণ করে দাও, কোণাকুণি গুণ করে দাও, এই যে আর গুণ কোণাকুণি গুণ করো, তাহলে কত আসতেছে 2√3x, 2√3x এর গেল এর সাথে আবার মাইনাস 8√3, 8√3 আর এদিকে 1 গুণন 2x সমান হলো 2x, সমান 2x, বা 2√3x মাইনাস 2x আর 8√3 কে ওই পাশে নিয়ে যাও, 8√3 টাকে ওই পাশে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এখানে x কমন নাও, 2√3 minus 2 into x equal is 8√3, 8√3 বা x equal 8√3 by 2√3 minus 2, অবশ্য 2টা কমন নিতেই পারি, গুণ করে দেওয়া ঠিক হলো না। আচ্ছা 8√3 নিচে আমি 2টা কমন নিলাম, নিলে √3 minus 1, কারণ এটাতে কাটা যায়, একটু কমে আসতেছে, ওটা গুণ করে দেওয়ার দরকার নেই। আমি 2টাকে কমন নিয়ে নিলাম, 2টাকে আমি কমন নিয়ে নিলাম, কেমন? আমি যদি গুণ করে দিছিলাম কমন নিলাম, তাহলে 2 দ্বারা 8 কে কাটতে পারছি আমি, কাটলে ওখানে 4 আসতেছে, 4 আসছে। তাহলে উপরে হলো 4√3, নিচে হলো √3 minus 1,
x ইকুয়াল 4√3 বাই √3 মাইনাস 1। অনেকে হয়তো মনে করতে পারো যে মানটা তো আসছে, x এর মান চাইছে, x এর মান আসছে, কিন্তু না, এখানে কিন্তু শেষ করা যাবে না, কারণ এই যে √3টা তো অমূলদ সংখ্যা, আমরা নিচে কখনো অমূলদটা রাখবো না। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি? লব এবং হরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা। আবার বলছে এক্ষেত্রে নিয়মটা হলো লব ও হরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা। অনুবন্ধীটা কি? a প্লাস b এর অনুবন্ধী হলো a মাইনাস b, a মাইনাস b এর অনুবন্ধী হলো a প্লাস b। ঠিক আছে? তাহলে এখানে আছে √3 মাইনাস 1, তাহলে এর অনুবন্ধী হচ্ছে √3 প্লাস 1, এর অনুবন্ধীটা হচ্ছে √3 প্লাস 1। x ইকুয়াল 4√3 into √3 plus 1 by √3 minus 1 into √3 plus 1 গুণ করে দিলাম। লব এবং হরকে √3 plus 1 দ্বারা গুণ দিয়ে দিলাম, কারণ হরে √3 minus 1 ছিল, যার অনুবন্ধী রাশি হচ্ছে √3 minus 1, এই জন্য √3 plus 1, √3 plus 1 দ্বারা লব হরকে গুণ দিলাম। এখন উপরে আসলো 4√3 into √3 plus 1, আর নিচের সূত্র আসলো √3 স্কয়ার minus 1 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার, a plus b into a minus b, a plus b into a minus b সমান a স্কয়ার minus b স্কয়ার, a plus b into a minus b সমান a স্কয়ার minus b স্কয়ার। সূত্র করে দিলাম নিচে সূত্র করে দিলাম। এরপরে উপরে থাকলো 4√3 into √3 plus 1, আর নিচে হচ্ছে √3 স্কয়ার মানে কত? 3। এই যে √3 স্কয়ার মানে 3, রুট আর স্কয়ার উঠে যায়, আর 1 স্কয়ার মানে 1, তাহলে 3 minus 1 হলো 2, একবার লিখে দিলাম 2। অতএব x ইকুয়াল এই 2 দ্বারা 4 কে কাটো, তাহলে 2√3 into √3 plus 1, x এর মান আসলো 2√3 into √3 plus 1। আমি পুরো ক্যালকুলেশনটা আমি কোথাও মুছে না, এই জন্য যে যদি কোনো লাইন বুঝতে সমস্যা থাকে সেটা বলবে একটু। এখানে 3টা পার্ট আছে, কিন্তু 1 2 3টা পার্ট আছে, একদম শেষ অংশটা কিন্তু উপরে 2 লাইন, খেয়াল রাখা হবে। হ্যাঁ, এরপরে কিন্তু এখানে চলে গেছে, আমি এখান থেকে শুরু, এই গেল লাইন, এই লাইনটা গেল, তারপরে এই লাইন, এরপরে এই 2 লাইন, সব শেষ। আচ্ছা, এখন যদি কোনো লাইনটা না বোঝে, এই জন্য আমি পুরো ক্যালকুলেশনটা মুছি নাই, যদি কোনো লাইন না বোঝে তাহলে কোন পাশে কোন লাইনটা বোঝেন একটু উল্লেখ করবে, কোন পাশে কোন লাইনটা বোঝেন সেটা উল্লেখ করা। ঠিক আছে? কোন পাশে কোন লাইনটা বোঝে না সেটা উল্লেখ করো। যদি কোনটা না বুঝে থাকো বলো। এরপর আমি উপাদ্য 20-এ চলে যাব, 20 নম্বর উপাদ্যটাতে চলে যাব। 20 নম্বর উপাদ্যটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা উপাদ্য। অষ্টম অধ্যায়ের মধ্যে 3টা উপাদ্য সবচেয়ে বেশি আসে, যার মধ্যে 20 নম্বরটা একটা। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি মুছে দিলাম, যেহেতু বুঝে ফেলছো। ওকে, ঠিক আছে, আমি 20 নম্বর উপাদ্যে যাচ্ছি। 20 নম্বর উপাদ্যে যাওয়ার আগে তোমরা একটু বের করো হলো পেজ নাম্বার 157, পেজ 157 একটু বের করো। 157 এবং 158 পেজের কিছু সংজ্ঞার উপর একটু চোখ বুলাও, আমি আলোচনা করব, তোমরা একটু দেখে নাও এক নজর। এখানে বিশেষ করে বৃত্তচাপ কি, তারপরে কোণ কর্তৃক খণ্ডিত চাপ কি, বৃত্তস্থ কোণ কি, আর কেন্দ্রস্থ কোণ কি, এই জিনিসগুলো জানাটা জরুরি 20 নম্বর উপাদ্যে যাওয়ার আগে। এগুলো জানাটা জরুরি, একটু দেখে নাও তোমরা, আমি আলোচনা করব। পেজ নাম্বার হলো 157। আমরা প্রথমে আসি বৃত্তচাপ, আর্ক বা বৃত্তচাপ কি। একটা বৃত্ত নিলাম,
আমি এর উপর আমার ইচ্ছা মতো আমি এমনিতেই দুটো বিন্দু নিলাম, এখন এই যে বৃত্ত মানে এই যে পরিধিটা, তাই না, এটা কিন্তু এই দুটো বিন্দু না হতে, এটা কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে গেল। কিভাবে দুটো অংশ? দেখো, আমি যখন এই যোগ করে দিচ্ছি তখনই বুঝতে পারছো যে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, দুটো অংশে ভাগ হয়ে গেল। এখানে এই যে অংশটুকু, এইটা একটা আর্ক বা চাপ। তাহলে আর্ক বা চাপটা আসলে কি? বৃত্তের পরিধির একটা অংশ। বৃত্ত চাপটা হলো বৃত্তের পরিধির একটা অংশ। আমি যে কোনো জায়গা থেকে আমি এই অংশটুকু নিলাম, এতটুকু নিলাম, এটা একটা চাপ। পরিধি থেকে যে কোনো একটা অংশ নিলে সেটা হলো বৃত্তচাপ। এবার একটা বৃত্তচাপ যখন আমি নিচ্ছি, তখন একদিক থেকে একটা চাপ নিলেই কিন্তু আরেক দিকে আরেকটা চাপ তৈরি হয়ে যায়। যেমন আমি যখন একটা কোণ আঁকি, এক্স কোণ আঁকলাম, আমি কোণ কিন্তু আমি একসাথে একটা আঁকিনি, আঁকি দুইটা। আমি কোণ আঁকছি একটা, কিন্তু কোণ কিন্তু হয়ে গেছে দুইটা। কিভাবে দুইটা হলো? কারণ এই পাশেও কিন্তু আরেকটা কোণ তৈরি হয়ে গেল, এবং এই কোণটাকে কি বলা হয়? এই কোণের প্রবৃদ্ধ কোণ। এইটা হলো এক্স কোণ, আর এই পাশেটা হলো প্রবৃদ্ধ এক্স কোণ, যার মানে 180 চেয়ে বড়, 360 চেয়ে ছোট। তেমনি আমি যখন একটা চাপ নিচ্ছি, তার বিপরীতে আরেকটা চাপ অলরেডি চলে আসছে। আমি যদি এই পাশে এই চাপটাকে এপিবি চাপ বলি, তাহলে এই পাশের চাপ হলো একিউ। আর এই দুটো চাপের মধ্যে দেখো, এই দুটো চাপের মধ্যে একটার মধ্যে কিন্তু কেন্দ্র আছে, আরেকটাতে কিন্তু কেন্দ্র নাই। একটাতে কেন্দ্র আছে, আরেকটাতে কিন্তু কেন্দ্র নাই। কেন্দ্রটা কার মধ্যে আছে? এই যে বড় চাপটার মধ্যে আছে। আর কেন্দ্র নাই কোন চাপের মধ্যে? ছোট চাপটার মধ্যে। ছোট চাপের মধ্যে কেন্দ্র নাই। তো যে চাপটা বড়, যার মধ্যে কেন্দ্র আছে, এটাকে আমরা বলছি অধিচাপ। তাহলে এখানে একিউবি হলো অধিচাপ, আর এপিবি হলো উপচাপ। যেটা কেন্দ্রকে ধারণ করছে সেটা হচ্ছে অধিচাপ, আর যেটা কেন্দ্রের কে ধারণ করছে না, যার মধ্যে কেন্দ্র নাই, সেটা হচ্ছে উপচাপ। এখন এখানে আমি একটা কোণ আঁকলাম, দুটো জ্যা আঁকলাম, এ কিউ আর হলো বি কিউ। এই দুটো জ্যা পরিধির সাথে বৃত্তের যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা তুমি আঁকো, যে কোনো ভাবে আঁকো, দুটো জ্যা যে পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। যে কোনো দুটো জ্যা পরিধিতে যদি একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সেই কোণটা হলো বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রের সাথে যে কোণের শীর্ষবিন্দুটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, আবার বলছি, যে কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্র, সেই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কারণ কোণের শীর্ষবিন্দু কয়টা থাকে? একটা। এই যে দুটো বাহু, এটা হচ্ছে বাহু, এবিটা হলো কোণের বাহু, বিসিটা হলো কোণের বাহু, আর এই বিটা হলো শীর্ষবিন্দু। হ্যাঁ, শীর্ষবিন্দু। দুইটা রশ্মি যখন একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়, তখন ওই রশ্মিটার মধ্যবর্তী যে স্থানটা সেটা হলো কোণ। তো যে কোণের শীর্ষবিন্দু হলো বৃত্তের কেন্দ্র, সেই কোণটাই হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটাকে আমি বলছি কেন্দ্রস্থ কোণ। এই কোণটাকে বলছি কেন্দ্রস্থ কোণ। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি বলছি যে একটা কোণ যেখানে আমি নেব সেখানে কিন্তু কোণ একটা হয় না, কোণ দুইটা হয়। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই পাশে আরেকটা কোণ তৈরি হয়েছে, এওবিটাকে আমি কেন্দ্রস্থ কোণ বলছি, এওবি কোণ।
কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও বি, বৃত্তস্থ কোণটা হচ্ছে এ কিউ বি, বৃত্তস্থ কোণটা হচ্ছে এ কিউ বি, কেন্দ্রস্থ হলো এ ও বি। আর এই পাশে কিন্তু আরেকটা প্রবৃদ্ধ এ ও বি কোণ উৎপন্ন হয়ে গেছে, এটাও লাগবে, পরবর্তী উপাদান লাগবে, আমি ওটা নিয়ে পরে কথা বলবো, এখন না। এখন আমরা উপাদানের আলোচনার দিকে যাব। আজকে আমার মূল এটা ছিল যে তুমি কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের বিষয়টা তুমি বুঝলে কিনা, কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের বিষয়টা তুমি বুঝলে কিনা, এই জিনিসটা আমাদের দরকার উপাদান 20 প্রমাণের জন্য। ঠিক আছে, এখন আমরা সরাসরি উপাদান 20 চলে যাচ্ছি। সরাসরি উপাদান 20 যাচ্ছি আমি এখন। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার একটা চাপ আমি নিলাম এবি। এই চাপের উপর দণ্ডায়মান, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে এ ও বি। কেন্দ্র যদি ও হয় তাহলে এ ও বি। এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হচ্ছে? বৃত্তস্থ কোণ হচ্ছে এসি। এটা যদি আমি সি নিই তাহলে এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এসিবিটা হলো বৃত্তস্থ কোণ, এইটা হলো বৃত্তস্থ কোণ, এইটা হলো কেন্দ্রস্থ কোণ। আমাদের কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও বি কোণটা, এ ও বি কোণটা এসিবি কোণের দ্বিগুণের সমান। এ ও বি কোণটা এসিবি কোণের দ্বিগুণের সমান, এটা আমরা প্রমাণ করব। এ ও বি কোণ সমান হচ্ছে 2 এসিবি কোণ, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখান থেকে কোশ্চেনটা প্রায় সময় পাল্টে আসে, যে দেখাও যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর এতে করেই দেখা যায় অনেকেরই মাথা উড়ে যায়। এখানে বলছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর কোশ্চেনে হয়তো দেওয়া হলো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুইটা কথার মধ্যে কি কোনো আলাদা কিছু আছে? আসলে দুইটা কথা তো একই কথা। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানেই তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই সামান্য একটু পার্থক্যের কারণেই দেখা যায় অনেকেরই মাথা উড়ে যায়, পরীক্ষা আসলে আর পারো না, কারণ তুমি শিখছো হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আসলো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, এ ও বি কোণ সমান যদি 2 এসিবি কোণ হয়, তাহলে এসিবি কোণ সমান কি হাফ এ ও বি কোণ আমি লিখতে পারি না? এ ও বি কোণ যদি 2 এসিবি কোণের সমান হয়, তাহলে এসিবি কোণ সমান তো আমি হাফ এ ও বি কোণ লিখতেই পারি, দুটো তো একই কথা আসলে। তো যাই হোক, দুই ভাবেই থাকতে পারে কোশ্চেনটা। এখানে আমাদের কিছু অঙ্কন দিতে হবে, সেটা হলো যে কেন্দ্র ও এর মধ্য দিয়ে একটা রশ্মি টানলাম, ও দিয়ে একটা রশ্মি টানলাম, কেন্দ্র ও এর মধ্য দিয়ে ও দিয়ে একটা রশ্মি টানলাম। আমি এই বিশেষ বছর অঙ্কন প্রমাণ, এগুলো প্রমাণটা ডিটেলস লিখবো, বিশেষ বছর অঙ্কন এগুলো আমি লিখলাম না, এমনি বলে গেলাম। বইতে তো আসছে, বইতে তো লেখা আছে, এটা তো এক্সট্রা না, বইতে আসে। আমি অযথা লিখতে যে সময় নষ্ট না করি। বিশেষ বছরটা কি? মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের, একই চাপ এবি, কারণ বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপ এবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে এওবি কোণ সমান 2 এসিবি। ঠিক আছে, বিশেষ বচন আমি আরেকবার বলছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ এবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে এওবি কোণ সমান 2 এসিবি কোণ। ওকে, এরপরে অঙ্কন কি দিলাম?
যে কেন্দ্র ও এর মধ্য দিয়ে সিডি একটা রশ্মি টানে, এবার প্রমাণিত হচ্ছে। প্রমাণটা কি করব? দেখো ত্রিভুজ ওএসি ত্রিভুজের OA সমান OC, ত্রিভুজ OAC এর OA সমান হলো OC। কেন সমান? তারা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। OA সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ। আর ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তার বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে অতএব OCA কোণ সমান OAC কোণ, অতএব OCA কোণ সমান OAC কোণ। যেহেতু দুইটা বাহু সমান, ওই বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান, এই বাহু আর এই বাহু সমান, সুতরাং এই কোণ আর এই কোণ সমান, এই দুটো কোণ সমান। ঠিক আছে? এবার ওই যে এক্সট্রা 8 প্রমাণ করতে, 8 এর ক প্রমাণ করতে যে আমরা কি করছি, যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টি সমান, ওটা প্রয়োগ করব। OAC ত্রিভুজে ওটা প্রয়োগ করছে। ত্রিভুজ OAC ত্রিভুজের বহিস্থ কি কোণ বলতো? এই দেখো, এই যে এটা কিন্তু ত্রিভুজ, এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, তার বহিস্থ কোণ কিন্তু এটা। আবার বলছি, এইটা হলো আমার ত্রিভুজ, এইটা তার এই বাহুটা বর্ধিত হয়ে আসছে, তার বহিস্থ কোণ কিন্তু এইটা। বহিস্থ হচ্ছে AOD কোণ, সমান বিপরীত অন্তঃস্থ দুটাই কোণ কি কি থাকলো? এই যে একটা হলো OAC আর একটা হলো OCA। কিন্তু আমরা এখানেই প্রমাণ করেছি যে OCA এবং OAC সমান। তাহলে যে কোনোটার পরিবর্তে আমি যে কোনোটা লিখতে পারি। তাহলে আমি OAC এর পরিবর্তে আমি OCA লিখতে পারি, OAC এর পরিবর্তে প্লাস OCA কোণ প্লাস OCA কোণ সমান 2 OCA কোণ। এটা কিসের মান আসলো? AOD কোণের মান। এখন দেখো একটু, এই যে OCA কোণ, এটাকে যদি আমি ACD কোণ বলি, সমস্যা আছে? OCA কোণটাকে যদি আমি ACD কোণ বলি, কোনো সমস্যা আছে? কারণ দুটো একই কোণ। তাহলে AOD কোণ সমান 2 ACD কোণ। এটা এক নং সমীকরণ দিলাম, তারপর এখন আমি এই পাশ থেকে আমি প্রমাণ করলাম যে AOD কোণটা ACD কোণের দ্বিগুণ। তাহলে এই পাশ থেকে অনুরূপ ভাবে আমি এই পাশ থেকে প্রমাণ করতে পারি যে BOD কোণটা হচ্ছে BCD কোণের দ্বিগুণ। ঠিক আছে? আবার বলছি, দেখো এই পাশ থেকে আমি প্রমাণ করছি যে AOD কোণটা হচ্ছে ACD কোণের দ্বিগুণ। তাহলে এই পাশ থেকে আমি প্রমাণ করতে পারি যে BOD কোণটা হলো BCD কোণের দ্বিগুণ। তাহলে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে BOD কোণ সমান 2 BCD কোণ। BOD কোণ সমান 2 BCD কোণ। এখন 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 যোগ করে দিলাম। তাহলে AOD কোণ প্লাস BOD কোণ
AOD কোণ প্লাস BOD কোণ সমান 2ACD কোণ প্লাস 2BCD কোণ 2ACD কোণ প্লাস হলো 2BCD কোণ। এখন এই দুটো করে যোগফল AOD কোণ আর BOD কোণ, এই দুটো করে যোগফলই কিন্তু হচ্ছে AOB কোণ। এই দুটো কোণের যোগফলই কিন্তু হচ্ছে AOB কোণ, কারণ এই দুটো কোণকে যোগ করলে আমি AOB কোণটা পাচ্ছি। তাহলে এখান থেকে আসলো AOB কোণ সমান, এখানে 2 কমন নিলাম, থাকে ACD কোণ প্লাস BCD কোণ। এবার ACD কোণ মানে এটা আর BCD কোণ মানে এটা, তার মানে এটা, এই দুটো মিলে হলো ACB কোণ। তাহলে AOB কোণ সমান 2 ACB কোণ, 2 ACB কোণ। দেখো যেটা আমাদের প্রমাণ করার কথা ছিল, এই যে আর যদি বলে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে শুধু বাদে আরেকটা লাইন লিখে দেব। যদি প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে এই লাইনে আসার পরে, এখানে আসার পরে বাদে শুধু আরেকটা লাইন লিখে দেবো, এই লাইনটা লিখে দেবো, বাস হয়ে গেল প্রমাণটা। ঠিক আছে, বলতে কিনা জানাও। আজকে আমাদের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমি নেক্সট ক্লাসে আমি উপপাদ্য 22, 21, 22 নিয়ে আলোচনা করব। আর তোমাদের পেজ 1 সমস্যাটার একটা কাজ আছে, কাজ উপপাদ্য 20 এর উপর বিক্ষিপ্ত একটা কাজ, সেই কাজটা হোমওয়ার্ক থাকলো, লিখে রাখো। পেজ 1 সমস্যাটা দেখো, কাজ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এসি রেখা কেন্দ্রগামী হলে উপপাদ্য 20 প্রমাণ করে। এসি রেখা যদি কেন্দ্রগামী হয় তখন কিভাবে হবে, উপপাদ্য 20টাকে ওইভাবে প্রমাণ করবে। এই একটাই কাজ দিলাম আমি। নেক্সট ক্লাসে উপপাদ্য 21, 22 এগুলো ছোট আছে, এগুলো আলোচনা করে আমরা 8.2 থেকে দেখি কতদূর আলোচনা করতে পারি। আর দুইটা ক্লাস না হয় লাগবে, আমাদের 8.12 শেষ হতে। 8.3 তে যে আমরা আবার 9, 10 একসাথে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।